আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এরপরে কি সেনা প্রধানের খড়গ আছে কিনা, সে বিভিন্ন কূটনীতিক পাসপোর্ট নিয়ে সেনা সদস্য থেকে বিভিন্ন জন আসছেন বাংলাদেশে, আমেরিকান। আপনি কিভাবে দেখছেন এটা? কি যে কোনো মতে লিখে দিয়ে পদত্যাগ করেছে, মানে জোর করে ধাক্কা দিয়ে করানো হয়েছে নাকি নিয়মতান্ত্রিক? এইটা তো আপনি মিলিয়ন ডলার কোশ্চেন করেছেন। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু সাহেব, নানা বিতর্ক সত্ত্বেও আমি তাকে শ্রদ্ধা করি, কারণ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। এবং কোনো এক কারণে সৌজন্য সাক্ষাতে আমি এবং আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহসিন সাহেব আমরা দেখা করেছিলাম। উনি যখন কালের কণ্ঠে দীর্ঘ ইন্টারভিউ দিল যে ডক্টর ইউনূস কিভাবে তার উপরে মানসিক অত্যাচার করেছে, এবং ইউনূস যে কত বড় টাউট, ধুরন্ধর এবং একজন স্বৈর শাসক, ফ্যাসিস্ট, যে একটা দেশের রাষ্ট্রপতিকে ঈদের নামাজ পর্যন্ত পড়তে দেয়নি, তার মিডিয়া উইং তুলে নিয়ে গেছে, তার বাড়ির সামনে তার সোকল নিয়োগকর্তাদের দিয়ে মব জাস্টিস করার চেষ্টা করেছে। তো সেইখানে উনি যে দৃঢ়তা দেখিয়েছেন নানা সীমাবদ্ধতা সত্ত্বেও, এই জন্য তিনি প্রশংসা পাবার যোগ্য। কারণ উনি যদি ওই সময় ওই মবের কাছে আত্মসমর্পণ করত, তাহলে ধরেন ডক্টর ইউনূসের এই ফ্যাসিবাদী শাসন আরো প্রলম্বিত হতো। এবং আমার যেটা আতঙ্ক, যে উনি ডক্টর ইউনূস যেভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে, ৩২ নম্বর বাঙালির আতুর ঘর, মুক্তিযুদ্ধের স্মৃতির ঘর, মুক্তিযুদ্ধের আতুর ঘর, সেই ভবনকে ভেঙে গুড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। যদিও মানুষের হৃদয়ে যে ঘর, সেই ঘর ভাঙা যায় না। এনিওয়ে, তো সেই কারণেই আপনার রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের প্রতি আমার একটা গভীর কৃতজ্ঞতা। এখন ধরেন অনেকের অনেক ধরনের মন্তব্য থাকবেই, যে ৫ আগস্ট উনি কি করতে পারতেন না পারতেন। দেখেন, বাংলাদেশে একমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া আর কেউই কিন্তু পেশি শক্তির সামনে দাঁড়াতে পারেনি। ধরেন, অত বড় সিংহপুরুষ বঙ্গবন্ধুকে হত্যা করে, আপনি বোধহয় দেখেছেন, আমি আইনজীবী হওয়ার সুবাদে অনেক বঙ্গবন্ধু হত্যা মামলার কাগজগুলো পড়েছি। খুনিদের কিন্তু প্রথম প্ল্যান ছিল যে বঙ্গবন্ধুকে বন্দি করে নিয়ে যাবে, দিয়ে কিছু কথাবার্তা বলাবে। কিন্তু ওই বাঙালির সাহসের প্রতীক বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের সামনে প্রথম যে খুনি গিয়েছিল, সে গুলি করতে পারেনি। বঙ্গবন্ধুর সেই বিখ্যাত উক্তি, কি চাস তোরা, তারপরে তো যাই হোক অন্যরা গিয়ে গুলি করলো। তো এছাড়া আপনি দেখেন, এই যে জিয়াউর রহমানের খুবই ঘনিষ্ঠ জাস্টিস আব্দুস সাত্তার কিভাবে এরশাদের কাছে আত্মসমর্পণ করেছে। এবং বিএনপি রাষ্ট্রপতি ভাগ্য তো ভালো না, রাষ্ট্রপতিকে ডিল করতে পারে না। তারপরে বিএনপির প্রথম প্রতিষ্ঠাতা মহাসচিব বদরুদ্দোজা চৌধুরী, জিয়াউর রহমানের আরেক ঘনিষ্ঠ, সে তো বোধহয় রাষ্ট্রপতি হওয়ার পর ৫-৬ মাসও শেষ করতে পারেনি। এবং বিএনপি তাকে অপদস্থ করে বের করে দেওয়ার পর তো মহাখালী রেল লাইন দিয়ে দৌড়ে বেড়ালো, মানে তাড়ালো ওনাকে। ইভেন ইয়াজউদ্দিন, এখন বিএনপির বুদ্ধিজীবীরা বা বিএনপির অনেককে দায়ী করে, কিন্তু 111-এ যদি আপনি মূল্যায়নটা করেন, তো দায়ী তো ইয়াজউদ্দিন। কারণ সে তদানীন্তন সংবিধানে যে বিধান ছিল ৫৮ খ, গ, ঘ, উ, একটাও এক্সজস্ট না করে, এক হাসান সাহেব রাজি হয়নি, কে এম হাসান বিএনপি পন্থী, উনি প্যাট করে নিজেই নিজেকে অ্যাজিউম করে দিল আমি চিফ অ্যাডভাইজার। যার ফলে শেখ হাসিনার নেতৃত্বে 14 দল, পরে মহাজোট হলো, এরশাদ সহ একটা বিশাল গণ আন্দোলন হলো। যাই হোক, যার মুহূর্তে নানা ঘটনা ঘটলো। কারণ ওই ইয়াজউদ্দিনও তো একটা একতরফা ভোটের আয়োজন করেছিল ২২ জানুয়ারি ২০০৭, এবং ওইখানে প্রায় ২৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। আমি এই কথাগুলো এই জন্য বলছি, আমাদের রাজনৈতিক দলগুলো খুব বেশি হাই মোরাল কেউই নিতে পারবে না। কমন ফিচার হচ্ছে কেউ ক্ষমতা ছাড়তে চায় না, কিভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা যায়, এটাই হচ্ছে রাজনীতি। তো যাই হোক, সেইখানে তো শাহাবুদ্দিন সাহেব অন্তত ডক্টর ইউনূসের অত্যাচারের মুখে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন, এবং সেখানে কৃতিত্ব দিতে হবে, সেনাবাহিনী একদম তাকে বুকে আগলে করে রেখেছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমি আর মহসিন সাহেব যখন গিয়েছিলাম আমাদের শ্রদ্ধেয় সাবেক রাষ্ট্রপতির কাছে, উনি বলেছিলেন যে উনি বর্তমান প্রধানমন্ত্রীকে বলেছেন যে আমি তো আর আপনার রাজনীতি করি না, আপনার দলেরও না, কাজে আপনি যখন আমি, এবং আপনার বোধহয় মনে আছে উনি ইন্টারভিউতে বলেছিলেন আগেই, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার আগে, যে নির্বাচিত সরকার আসলে আমি রিজাইন দেব। এবং আমার যতটুকু জানা আছে, জনাব তারেক রহমানই বলেছেন না না, এখন আপনি এগুলো করেন না। তা এখন তারেক রহমান সাহেবের ইচ্ছা হয়েছে, তার দলীয় কাউকে রাষ্ট্রপতি বানাবে। আপনি রাশেদ ভাই, বাংলাদেশের যে প্রচলিত রাজনীতি, এইটাতে আপনি বিএনপিকে দোষ দিতে পারবেন না। কারণ
তার আদর্শের, তার রাজনৈতিক বিশ্বাসের ব্যক্তিকে করতেই পারে। তা এখন সেইখানে আপনি যেগুলো বললেন বানান ভুল বা লেখা, উনি কিন্তু স্পিকারকে সম্মান দিয়ে লিখেছেন শ্রদ্ধা মেনুসু আসসালামু আলাইকুম ওনার নিজ হাতে। তো আমরা যদি ওনার স্টেটমেন্টকে ধরতে চাই, আপনি তো একসঙ্গে দুইটা জিনিসকে অস্বীকার করতে পারবেন না। ওনার স্টেটমেন্ট উনি অসুস্থ, এবং উনি আরেকটা বলেছেন সব পত্রিকা ইন্টারভিউ দিয়ে যে দিল্লিতে উনি শেখ হাসিনার সঙ্গে কথা বলেননি, সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা। উনি বলেছেন যে দিল্লিতে কথা বলার জন্য লন্ডন যেতে হবে কেন, এটা ওনার যুক্তি। আর শেখ হাসিনার সঙ্গে কথা বললে কি, শেখ হাসিনা তো বাংলাদেশের নাগরিক, সাবেক প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, কথা বলতেই পারে, নানাভাবেই বলতে পারে। বিএনপি নেতারাও যে বলে না এর গ্যারান্টি কি? রাজনীতিতে তো সবসময় বিহাইন্ড দ্য চ্যানেল অনেক কথা হয়। তারেক রহমানের সঙ্গে আওয়ামী লীগের কথা হতো না? নিশ্চয়ই হতো। এটাই তো রাজনীতি। এখন হয়তো নিষিদ্ধ আছে, এই জন্য হয়তো অনেকে বলতে পারে। তো আমার কাছে অ্যাপারেন্টলি মনে হয়েছে যে জামাত এবং এনসিপি যে মব জাস্টিস করে ওনাকে সরিয়ে দিতে চেয়েছিল, সেই হিসাবে উনি এবং বিএনপি একটা সফিস্টিকেটেড, একটা কনস্টিটিউশনাল, একটা মার্জিত ভাবে সরে এসেছেন। এবং আমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব সদ্য বিদায়, আমরা ওনার স্টেটমেন্টকেই এখন পর্যন্ত ধারণ করতে চাই, আনটিল উনি যদি অন্য কিছু না বলেন। কারণ আপনি বোধহয় জানেন উনি বেশ কয়েকটা মিডিয়ায় গত 2 দিনে সাক্ষাৎকার দিয়েছেন এবং একদম অল অ্যালং বলে গেছেন যে আমার অসুস্থতার জন্য এবং অন্য কোনো বিষয় অবান্তর। এবং আজকে স্বরাষ্ট্রমন্ত্রী খুব সম্ভবত সালাউদ্দিন আহমেদও বলেছে যে ওনার বিরুদ্ধে মামলা করার কোনো সুযোগই নেই। একটু খটকা যেটা আপনার সাথে ক্লিয়ার করতে পারবো। বলেন। আসলে বর্তমানে আমাদের দেশের যে আইন কানুন বা সংবিধানের যে সিস্টেমগুলো আছে, তাতে একজন রাষ্ট্রপতির কতটুকু করার ক্ষমতা আছে, তার কারণটা কি আমি বলছি। আমরা বিভিন্ন ফেসবুকে দেখি, এটা তার পেপার পত্রিকা তো আসলে ফেসবুকে দেখি যে বিভিন্ন জন রাষ্ট্রপতি চাইলেই এই করতে পারতেন, সেই করতে পারতেন, অমুক করতে পারতেন, তমুক করতে পারতেন, মানে সমস্ত রাগ ক্ষোভ গিয়ে এখন রাষ্ট্রপতির কাছে। কেন আমি এই কথাটা আপনাকে জিজ্ঞেস করলাম, আমি একটু যদি পিছনে যাই, আপনি যেটা বললেন যে বিএনপির রাষ্ট্রপতি ভাগ্য ভালো না, তবে আমি এই কথাটার সাথে একটু দ্বিমত পোষণ করি। আমার যা মনে হয় বিএনপির রাষ্ট্রপতির যে লাখটা, এটা মানে 1000 টাইম বেটার দেন এনি আদার পার্টি। কারণ বিএনপির কোন রাষ্ট্রপতি কিন্তু জয় বাংলা বঙ্গবন্ধু এই স্লোগান দেন নাই, দেওয়াইতেও পারেন নাই। আওয়ামী লীগের রাষ্ট্রপতিরা কিন্তু এর আগে আপনার শাহাবুদ্দিন মনে আছে নিশ্চয়ই, যে আমরা সবাই চার্লি চ্যাপলিন বলতাম ওনার, এখন এইটা। তাহলে ভাগ্যটা কি আসলে আওয়ামী লীগের খারাপ না বিএনপির খারাপ? এবং এই শাহাবুদ্দিন সাহেবের আসলে কি কি করার ক্ষমতা ছিল? 5ই আগস্ট কি উনি চাইলেই কি, বা এখনো কি উনি সবাইকে বাদ দিয়ে আবার সে আগের ক্ষমতায় যাইতে পারতেন কিনা? জি, আমি আপনাকে বলি, যেটা বিএনপি সহ, বিএনপি না, জামাত, এনসিপি বা অন্যান্য অনেকে, এটা আলোচনা হতেই পারে যে শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার কথা বলেছেন, এবং ধরেন জাতীয় নেতা, রাষ্ট্রীয় নেতা যারা সর্বোচ্চ নেতা, শেখ হাসিনা বা বেগম খালেদা জিয়া বা এখন তারেক রহমান বা আওয়ামী লীগের অন্য নেতা, মূলত বড় নেতাদের, তাদের জীবন বুঝতে গেলে তো তাদের কোলের কাছে যাওয়া লাগে না, তার রাজনীতি অনুসরণ করলেই বোঝা যায় তাদের কি বৈশিষ্ট্য। শেখ হাসিনার যে রাজনৈতিক সারা জীবন 81 সালে ধরেন 17ই মে থেকে নামার পর থেকে, তার আগে তো ছাত্র রাজনীতি করেছেন, সেটা নয় আমরা নাই দেখলাম, তখন তো অনেক আগে। কিন্তু আওয়ামী লীগের মতো এত বড় একটা বৃহত্তর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলের সভানেত্রী হওয়ার পর থেকে তার যে বিভিন্ন দৃঢ়তা আমরা দেখেছি নানা সীমাবদ্ধতা সত্ত্বেও, তাতে অনেকেই মনে করে যে না, তার যখন বলেছে সে ফিরবে, বা যাই হোক সেটা সময় আসলে দেখা যাবে। এইখানে অনেকে বলে রাষ্ট্রপতি এই করবে ওই করবে। তাহলে আমার প্রশ্ন, রাষ্ট্রপতি তো 5 আগস্টে উনি রাষ্ট্রপতি ছিল, আমাদের সাংবিধানিক স্কিমটা কি? রাশেদ ভাই, আমার দাদি বলতেন যে মূর্খদের কোনো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে। এইখানে আমাদের 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ আর প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত রাষ্ট্রপতি সকল কাজ করে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। সহজ বাংলায় প্রধানমন্ত্রী যা বলে তাই, আমাদের দর্শকদের সুবিধার্থে। আর প্রধানমন্ত্রীর নিয়োগও ওনার একক হাতে থাকে না, নিয়মটা হচ্ছে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে উনি নিয়োগ দিতে হয়। আর প্রধান বিচারপতি আলংকরিক অর্থে বললো এটা মিনিস্ট্রি অফ ল ইনিশিয়েট করে। মিনিস্ট্রি অফ ল মানে ক্যাবিনেট, প্রধানমন্ত্রীর অনুমোদন লাগে। তো সেই অবস্থায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের কি করার ছিল? রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ হয় কখন? যখন সংসদ থাকে না, প্রধানমন্ত্রী থাকে না, কেয়ারটেকার বা ইন্টারিম অবস্থা। 5 আগস্টে যাই মূল্যায়ন করেন, এটা তো ফ্যাক্ট, কেউই ছিল না।
শেখ হাসিনাকে আর্মি রেখে আসুক বা যাই করুক, অন্য মন্ত্রীরা নাই, বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল। এটা তো ইতিহাসের অংশ। তো সুতরাং সেই অবস্থা ওনার কি করার ছিল? এখন আপনার শুনতে খারাপ লাগবে, পৃথিবীতে নিয়ম হচ্ছে ডান্ডা যার কাছে ক্ষমতা তার কাছে। উনি সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার হতে পারে, কিন্তু আলটিমেটলি পাওয়ার তো তখন থাকে সেনাবাহিনীর কাছে। আমি যে কারণে আপনার সঙ্গে কম্পেয়ার করলে হয়তো আওয়ামী লীগের প্রেসিডেন্ট ভাগ্য খারাপ বলতে পারেন অন্যদের তুলনায়, কিন্তু ফ্যাক্ট হচ্ছে বিএনপি যে দুইবার ক্ষমতা থেকে চ্যুত হলো বা ক্ষমতা থেকে পতিত বা বেকায়দায় পড়লো, দুইবারই তো তার দলের প্রেসিডেন্টই ছিল, একবার আব্দুল সাত্তার আর একবার ইয়াজউদ্দিন। আমি সেই প্রেক্ষাপটে বলছি। এবার হয়তো বলতে পারেন এর নাম কি, আমাদের শ্রদ্ধেয় শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। কিন্তু ওখানে তো কিছু করার থাকে না আমার মতে, আমি যেটুকু সংবিধান বুঝি সাংবিধানিক আইনের ছাত্র হিসাবে, বা এখনো কি করার ছিল। কিন্তু আপনার এই প্রশ্ন বা খটকার উত্তর একবারই দেওয়া যাবে না। তাহলে প্রশ্ন উঠবে যে হঠাৎ কি হলো, বিএনপি কেন এখনই তাকে বদলালো। আমি যেটুকু আমি শুনেছি, আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আরো কিছুদিন উনি থাকলেও থাকতে পারত। এটা তো সবচেয়ে ভালো বিএনপি এবং তার দলের প্রধানমন্ত্রী তারেক রহমান বলতে পারবে কি হিসাব নিকাশ। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওনার পদত্যাগের মধ্য দিয়ে বিদায়টা অন্তত একটা সেন্সেবল হয়েছে, একটা স্যানিটি ফিরে এসছে। ধরেন ওনার বাসার সামনে দিয়ে উগ্র মিছিল করানো, ওই ওনার বাসার সামনে যে হানিফ ফ্লাইওভার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ সাহেবের নামে, সেইখানে 3-4টা ট্রাক রাখা, যে আপনার গণভবনের মতো আরেকটা লুট হবে বঙ্গভবন মৌলবাদী গোষ্ঠী দ্বারা, তো বা উচ্ছৃঙ্খলরা দ্বারা, সেইটা তো সেনাবাহিনীরও দৃঢ় রোল ছিল। ইভেন ওই সময় বিএনপিও বলেছে যে না, আমরা প্রেসিডেন্ট পদ শূন্য চাই না। আমি ইতিহাসের স্টেটমেন্ট দিচ্ছি, ভালো খারাপ তো ইতিহাস মূল্যায়ন করব। তো সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে শাহাবুদ্দিন সাহেব প্র্যাগমেটিক সিদ্ধান্ত নিয়েছে। ওনাকে যখনই হয়তো প্রধানমন্ত্রী বলেছে, উনি বলেছেন ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি। অসুখ বিসুখ আছে, কিন্তু এমন না যে এখনই ওনার পদত্যাগ করতে হতো, আমি যেটুকু বুঝি। তো এইভাবে, তবে আমার কাছে মনে হয়েছে যে আমাদের রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের আরো সেন্সের পরিচয় দেওয়া উচিত ছিল। এই যে একটা গুজব টুজব দিয়ে নানা রকম কথাবার্তা বলা, দায় সারা গোছের নিউজ ছাড়া, আমার দেশ যার একটা গৈবলসীয় মিডিয়া হয়েছে। তো যাই হোক, এগুলো থাকবেই, নানা থেকেই মানুষ সত্যটাই বেছে নেবে বলে আমার বিশ্বাস। যেমন আপনার এই মুহূর্তে অনেকে অনেক রকম প্রশ্ন করছে, অনেকে অনেক রকম ইকুয়েশন মিলানোর চেষ্টা করছে। আমার যতটুকু মনে আছে, আপনারা সম্ভবত মনে আছে, এরশাদ যখন ক্ষমতা নিয়েছিল, হোসেন মোহাম্মদ এরশাদ, আমার এখনো মনে আছে, আমরা একটা বাংলা 82 সালে। নাটক হ্যাঁ, বাংলা নাটক দেখছিলাম, খেয়াল নাই সেই নাটকের কথা। তো হঠাৎ নাটকের মাঝখানে বন্ধ হয়ে গেল টিভি। তখন তো এই 20 ইঞ্চি সাদা কালো টিভি, ন্যাশনাল টিভি, যেটা চ্যানেল ঘুরানো যেত, ওই বিটিভি ছিল সবার কাছে। হ্যাঁ, বিটিভি। হঠাৎ বিটিভি। করে দেখলাম যে পর্দা ঝিরঝির করে উঠলো, তার মনে হচ্ছে হয়তো অ্যান্টিনা নড়ে গেছে। এরপরে দেখলাম যে না, জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি ভাষণ দিবে, উনি শরীর খারাপ, আমি চলে যাচ্ছি, এই ছিল কাহিনী। আর এবারের এটা, এই পদত্যাগ পত্র তো বৃহস্পতিবার, অফিসিয়াল ডে, বৃহস্পতিবারে নিতে পারতো, সোমবারে নিতে পারতো, মঙ্গলবারে নিতে পারতো, তা না করে রাশেদ ভাই, শুক্রবারে কেন? না তবে রাশেদ ভাই সাবেক বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের আর আমাদের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে একটা মৌলিক পার্থক্য আছে। তখন প্রেসিডেন্সিয়াল সিস্টেম আমাদের, তখন রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের মেইন, অর্থাৎ তখন প্রধানমন্ত্রী শাসিত সরকার না। ফলে সাত্তার সরে যাওয়া মানে এরশাদি ক্ষমতায় আসা। এক্ষেত্রে কিন্তু এইটা না, যদিও তিনি রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি, যিনি রাষ্ট্রপতি ছিলেন বা ভবিষ্যতে হবে, যা কিছু আইন হয়, যা কিছু অ্যাপয়েন্টমেন্ট হয় ওনার নামে হয়, কিন্তু ফ্যাক্ট রিমেইন যে সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী হচ্ছে রাষ্ট্রের মূল ক্ষমতা। তো ফলে আব্দুস সাত্তারের রিজাইন দেওয়ার শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের রিজাইন দেওয়ার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। মানে ওইটার মধ্যে ক্ষমতার চেঞ্জ হয়েছে, আর এটার মধ্যে রাষ্ট্রপতি পদের চেঞ্জ হয়েছে। আমি এইভাবে মূল্যায়ন করতে চাই যে তারেক রহমান সাহেবরা হয়তো ভেবেছেন, বিএনপিরা, যে আগামী 5 আগস্টের আগে আমরা শেখ হাসিনার নিয়োগকৃত কাউকেই রাখবো না। এটাও তাদের মানসিকতা হতে পারে। না, শুক্রবারে কেন করতে হবে? কেন এটা বৃহস্পতিবারে নয়? কেন এটা সোমবারে নয়? শুক্রবারটা কেন বাছা হইল? শুক্রবারে তো এটা তো বিএনপি ভালো উত্তর দিতে পারবে। তারা আবার আরেকজন যে অসুস্থ ছিল স্পিকার, তাকে তো
চিকিৎসা বাদ দিয়েই তাকে উড়িয়ে নিয়ে এসে শুক্রবারে করলো। এখন এটা জি। বিএনপিরা ভালো বলতে পারবে, আমি সাধারণত গুজব বিশ্বাসও করি না, আর গুজব নিয়ে আমি বলতেও চাই না। আমি ওনার যে পদত্যাগপত্র ওইটার মধ্যেই থাকতে চাই, জি। ওনার আচ্ছা। প্রতি সম্মান দেয়। না, আমিও ওনার প্রতি সম্মান দেই, কারণ উনি সাবেক হ্যাঁ, পরে রাষ্ট্রপতি। হয়তো ইতিহাস তো, পরে হয়তো এর একদিন রাজনৈতিক পোস্টমর্টেম হবে, ইতিহাসে জি। সবই জানা যাবে হয়তো কেন পরে কি হলো, কিভাবে কি হলো। কেন কি হলো। এবং আপনি যে প্রশ্ন করেছেন এটা অত্যন্ত ন্যায্য কোশ্চেন, শুক্রবারই কেন, বৃহস্পতিবারে হলো না কেন, বা রোববারে কেন না, এটার কি তাগাদা? এমন তো না যে রাষ্ট্রপতি কালকেই নিয়োগ দিচ্ছে। এখন তো স্পিকার সাহেব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হয়েছেন, আইনমন্ত্রী যে কথাই বুঝলাম যে স্পেশাল সেশনও ডাকবেন না ওনাদের। 15ই জুলাই যেহেতু এই পার্লামেন্টের সেশন শেষ হয়েছে, কাজে 60 দিনের মধ্যে ডাকতে হয়, 15ই আগস্ট 15ই সেপ্টেম্বরে ডাকবে। আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের গতকালকে যে ইন্টারভিউ, জি, এখন জি। পরে কি চেঞ্জ হয় আমি জানি না। তো তাতে তো বোঝা গেল তাদের তাগাদাও নাই দ্রুত রাষ্ট্রপতি নিয়োগের, পূর্ণাঙ্গ না। রাষ্ট্রপতি এখন তো ভারপ্রাপ্ত আছে। তো যাই হোক, তবে আমার কাছে মনে হয়েছে যে যেভাবে, শোনেন, শাহাবুদ্দিন সাহেব কেন, যে কোনো ব্যক্তিরই অনেক দোষ ত্রুটি থাকতে পারে রাশেদ ভাই, এবং দোষ ত্রুটির ঊর্ধ্বে কেউ না, এবং জনগণের প্রশ্ন করার অধিকার আছে। কিন্তু জামাত, এনসিপি বা এই ধরনের তাদের আপনার অনলাইন টিম বা তাদের সকল বুদ্ধিজীবীরা, তাদের কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের অন্য দোষের কারণে তার উপরে রাগ না। তাদের একটা দুঃখ ছিল যে এতদিন পর্যন্ত কেন একজন বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছে। তো তাতেও সেই আশা তো তাদের ঘুরে বালি, কারণ আপাতত তো যে আছেন, যিনি আছেন, যাই বক্তব্য দিক, তিনি তো মুক্তিযোদ্ধা মেজর হাফিজ। এবং মেজর হাফিজ 7ই নভেম্বরে সিপাহী জনতার যাই ঘটুক, সেখানে উনি খালেদ মোশাররফের পক্ষেই ছিলেন। কাজেই মেজর হাফিজ সাহেবের তো মাথায় অনেক ক্যাপ আছে, উনি এখন যাই বিএনপি সাজুক, বিএনপি হোক বা বিএনপি আছে, কিন্তু 7ই নভেম্বরে কিন্তু উনি খালেদ মোশাররফের লোক ছিলেন, এটা আপনারা সবাই জানি, আমরাও জানি। জি। এবং উনি মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো সন্দেহ নেই, তরুণ মুক্তিযোদ্ধা, ওই সময় ক্যাপ্টেন ছিল, সাহসী রোল ছিল, বঙ্গবন্ধু তাকে সম্মানও দিয়েছিল, বীর বিক্রম বোধহয়। তো সুতরাং বীর বিক্রমই আবার রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছে, এই জন্যই জামাতদের বোধহয় আরো রাগ। মাহবে, আপনি কি জানেন যে গতকাল আমেরিকার সাবেক সিআইএ এর প্রধান, তিনি সম্ভবত গতকাল সকাল 8টা বা 9টার ভেতরে ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছেন এবং উঠেছেন ওয়েস্টিন হোটেলে। এছাড়াও সাথে আরো 13 জন কূটনীতিক আছে, আমেরিকান ওই কূটনীতিক। সার্জিও গোর আসার আগেই এসছে। সার্জিও গোরাসাকে, তাদের সকলের পাসপোর্ট, এন্ট্রি সিল, ডিপ্লোম্যাটিক পাসপোর্টের সমস্ত কপি আমার কাছে আছে, কিন্তু কিছু আইনগত বাধা থাকার কারণে আমি তো আপনি প্রকাশ যেটা করতে। আপনার আপনার পডকাস্টে আপনি বোধহয় এটা গতকালও বলেছিলেন, হুম। আমি হ্যাঁ, দেখেছি। জি, যেগুলো আমি হয়তো আইনগত কারণে আমি প্রকাশ করতে আপনি পারবো না। দেখাবেন না, সেটা আপনার স্বাধীনতা আছে। হ্যাঁ। এই 13 জন ছাড়াও পুরো ওয়েস্টিন হোটেলে 30টা রুম বুকিং আছে, সবগুলোই আমেরিকান এম্বাসির নামে। হঠাৎ করে সিআইএ প্রধানের, সাবেক প্রধানের আগমন, যিনি সারা বিশ্বে সবচেয়ে বেশি মেডেল যার কাঁধে আছে বা বুকে আছে, বিভিন্ন অকারেন্সের সাথে উনি জড়িত আছে, অকারেন্স বলতে যুদ্ধগুলো। বাংলাদেশে কি যুদ্ধ হবে নাকি, কেন হঠাৎ করে ওনার এই আগমন? একটা হচ্ছে তো আমিও শুনেছি আপনার মতো দায়িত্বশীল সাংবাদিক ব্যক্তিত্বের কাছ থেকেই গতকালই আপনার একটা নিউজ প্রোগ্রামে। একটা তো সার্জিও আল গোর কিন্তু আপনার শুধু ইন্ডিয়ায় আমেরিকার অ্যাম্বাসেডর না, তিনি দক্ষিণ মধ্য এশিয়ার মূল প্রতিনিধি, যেটা আগে ডোনাল্ড লু ছিল বাইডেনের আমলে। আর এই যে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিরও সে তার বড় ছেলের ব্যবসায়িক পার্টনার। আর ট্রাম্প তো একটা আদতে পূর্ণাঙ্গ ব্যবসায়ী, এবং এটা সে লুকোচুরি করে না। তো সেই ভদ্রলোক যখন আসছে, এইটা তো অনেক কিছুই ঘটতে পারে। আমি বলছি যে বিএনপি, তারেক রহমান যে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার চেষ্টা করছে, বা তুরস্ক বা চীনকে করিডোর দেওয়া, বা সার্জিও গোর হয়তো শোনানোর জন্য আসছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা বোধহয় খুব সম্ভবত, আমি ভুল না বললে, ফিলিপাইনের পতিত রাষ্ট্রপতি মার্কোসের স্ত্রী ইমেলদা অথবা ভিয়েতনামের যারই হোক, বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তারা শত্রু লাগে না। তো এখন বর্তমান সরকারও বুঝুক যে এইভাবে চুক্তি রেখে আমেরিকার সঙ্গে কিভাবে কি ডিল করবে।
তবে এত ঘন ঘন মার্কিন যুক্তরাষ্ট্রের এত বড় বড় কর্মকর্তা আসা, এটা তো উদ্বেগের বিষয়। বাংলাদেশের মাটি কিন্তু সাংঘাতিক একটা ট্রিপিক্যাল মাটি। বাংলাদেশের মানুষ অনেক সময় শোনে, সহ্য করে, থাকে, মনে হয় যেন সব ঘুমিয়ে আছে, কিন্তু হঠাৎ জেগে ওঠে, যেটা বাংলাদেশের মাটি কি পাকিস্তান খুব উর্বর নাকি? হতে পারে। তাদের অ্যাকচুয়ালি আমাদের গরিবের একটা প্রবাদটা দেওয়া ঠিক না, আমার মেয়ে শুনলে মাইন্ড করবে যে তুমি মহিলা নিয়ে বললা কেন। তো যাই হোক, আমি অনুমতি নিয়েই বলছি যে প্রবাদ আছে না যে গরিবের বউ হলে সবার ভাবি হয়। জি তো জি। এখন বাংলাদেশের বঙ্গোপসাগর এবং সেন্ট মার্টিন, এবং আপনি মানেন আর না মানেন, আমি চাই আর না চাই, আমি বলি আর না বলি, এখন কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বলে না যে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, বা ধর্মের কল বাতাসে নয়। একটা জিনিস খুব প্রস্ফুটিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দাসখতের চুক্তির পর, যে শেখ হাসিনার বিরুদ্ধে যাই অভিযোগ থাক, বাট শি ইজ এ ন্যাশনালিস্ট, এবং সে যে তার বাবার মতোই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করেনি, তার এইটা প্রমাণ। শেখ হাসিনা কিন্তু 22 সাল থেকে বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন যে আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন দিয়ে দিলে আমার থাকা নিশ্চিত, আমাকে শুধু সরানো না, আমাকে হত্যাও হতে পারে। তো এদিক দিয়ে শেখ হাসিনার বলবো আমি যে মানুষই বলছে, এটা আমরা না। আমি অনেক সাধারণ মানুষের কাছেও শুনি। আমার একটা সুবিধা কি রাশেদ ভাই, আপনারও আছে, আপনার এই সাংবাদিকতা, আইনজীবী, এই প্রফেশনের সুবিধা হচ্ছে সমাজের টপ টু বটম জীবনের খুব বিপদের সময় আসে আমাদের কাছে, বিশেষ করে আইনজীবীর কাছে। ফলে সমাজের সর্বস্তরের সঙ্গে আমার একটা সংযোগের সুবিধা হয়। তো সেখানে আমি দেখেছি ইভেন অনেক বিএনপি ভাবাপন্ন মানুষও বলে যে আর যাই হোক, শেখ হাসিনা ইজ এ ন্যাশনালিস্ট, সে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বা ডাউন করেনি। এবং এর আগে গত সম্ভবত 15-20 দিন আগে, এর আগে 3 জন বিশেষজ্ঞ আসছিলেন বাংলাদেশে। এটা নিয়ে আমরা অনেকেই কন্টেন্ট করেছি, আমি নিজেও কন্টেন্ট করেছিলাম। তার মধ্যে একজন বিশেষজ্ঞ ছিলেন যিনি দীর্ঘ 20 বছর সারা পৃথিবীতে যত মহামারী হয়েছে, মহামারীর বিষয়ে উনি বিশেষজ্ঞ, মানে মহামারীগুলো কখন ঘটে, কিভাবে ঘটাইতে, এগুলো সব জানেন। ন্যাচারাল ক্লামিটি গুলো, হ্যাঁ, হ্যাঁ, ডিজাস্টার। এবং স্পেশালিস্ট ইবোলা ভাইরাস, খুব কাছ থেকে 5 বছর উনি ওখানে থেকে দেখেছেন। আজকে সকালবেলা হঠাৎ করে আমি ইউরোপের আমাদের এখানকার বিভিন্ন পত্রিকাতে দেখলাম যে 1300 ডেড অলরেডি অ্যাগেইন ইবোলা, সে আফ্রিকার সেই দেশগুলো। তাহলে এই পার্সন তিনিও বাংলাদেশে গিয়েছিলেন জাস্ট 15-20 দিন আগে। এক উনি মহামারী বিশেষজ্ঞ গিয়েছেন, দ্বিতীয় গিয়ে আরেকজন গিয়েছিলেন যিনি তাও উনি বিশেষজ্ঞ, সেটা হচ্ছে যে পশু সম্পদ বা প্রাণী সম্পদ এবং খাদ্যর উপরে যে মহামারীটা হয় এইটার উপরে বিশেষজ্ঞ। এই দুইজনের কাজ কি ছিল বাংলাদেশে? কেন এগুলো ডিসক্লোজ করা হয়নি? ওনারা কোথায় গিয়েছিলেন, কার সাথে কথা বলেছিলেন? যখনই কোনো, এটা আমার অভিজ্ঞতায় দেখেছি ভাই, যে কোনো সরকারের সময় যখনই ভিনদেশি এরকম বিশেষজ্ঞদের যা আশা এবং তাদের কর্মকাণ্ডকে আড়াল করা হয়, তখন এটা অটোমেটিক কোলাটেরাল ড্যামেজ হচ্ছে, মানুষ সন্দেহ করে। নাহলে বলবে না কেন? যদি আপনি যেটা বললেন যে তারা বিভিন্ন আপনার ন্যাচারাল ক্ল্যামিটি বা বিভিন্ন ডিজিজ বিশেষজ্ঞ, তো তারা এটা প্রকাশ্যই বলতো। এগুলো যতই ঢাক ঢাক গুড় করবে তত মানুষের সন্দেহ বাড়বে। তো সরকারের উচিত যারাই আসবে বলে দেবে এই কাজে এসছে, ওই কাজে এসছে। যখনই অথবা যদি না বলে তখন মানুষ সন্দেহ করবেই, মানুষ প্রশ্ন। আমি এই সুযোগে একটা কথা বলি আপনার, আমাদের দেশে এই কালচারটাই এখনো হয়নি। নিজের দল তো পারেই না কর্মীরা, জনগণ ভোটার হয়ে থাকে বিভিন্ন দলের, নাগরিক হয় না। নাগরিক আর ভোটারের মধ্যে কিন্তু পার্থক্য থাকে, বা দলীয় কর্মী আর দলবাজের মধ্যে পার্থক্য থাকে। আমাদের গণতন্ত্রের সংকট কেন বারবার মুক্তিযুদ্ধের পর থেকে? পাকিস্তানের মধ্যে গণতন্ত্র ছিলই না, সামরিকতন্ত্র ছিল, মোল্লা এবং সামরিকতন্ত্র। তো কারণটা হচ্ছে আমরা জনগণ প্রশ্ন করা ভুলে যাই, দলীয় কর্মী দলবাজ হয়ে যায়, দলীয় বুদ্ধিজীবীরা নিজেদের স্বার্থ রক্ষার জন্য নেতা নেত্রীকে প্রশ্ন করা বাদ দেয়, যার ফলে কারোই কোনো দায়বদ্ধতা থাকে না। তো এই জন্যই মানুষ, আমি সবসময় বলি যে বাংলাদেশে যে শিক্ষিত জনগোষ্ঠী আছে বা যাই আছে, তরুণ সিনিয়র সহ, প্রশ্ন করা শিখতে হবে। আপনি ক্ষমতাকে যখন প্রশ্ন না করবেন, কারণ ক্ষমতার টাইপটাই এরকম, আপনি বাড়িতেও দেখবেন সবচেয়ে যে ক্ষমতাধর ব্যক্তি, সে বাবা হোক, বড় ভাই হোক, দুলাভাই হোক, যে ইনকাম করে, যার ইনকামে সংসার চলে, সে কিন্তু নিজেই একটা নিজেকে প্রতিষ্ঠান মনে করে। ফলে আপনি দেখবেন প্রশ্ন করার অভ্যাস বাসা থেকেই মানুষকে বন্ধ করে আমাদের বাংলাদেশে। মুরব্বী আসে প্রশ্ন করুন, মুরব্বী যে ভুল করে, হ্যাঁ থাকো, বেয়াদবি হয়ে যায়। তো
আমাদের বাংলাদেশের জন্ম কিন্তু এই বেয়াদবি থেকে, মানে সকল বেয়াদবি। 1948 সালের 30 জানুয়ারি তদানীন্তন পাকিস্তানের রাষ্ট্রপিতা জিন্না যে উদ্ধত বক্তৃতা দিল, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, কার্জন হলের ওই সময় 48 সালের 30 জানুয়ারি আপনি চিন্তা করেন জিন্নার কি অবস্থান। সেইখানে কিন্তু 4 তরুণ, আমরা তার নামও ইতিহাস মনে রাখিনি, নো নো বলে চিৎকার করেছি। এবং তারপর তো 52 ভাষা আন্দোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব 6 দফা দিয়ে, অর্থাৎ প্রশ্ন করতে করতে আমাদের জাতির জন্ম, আমরা অন্যায়ের বিরুদ্ধেই বাংলাদেশের জন্ম। এবং আমি এই সুযোগে বলি, আমাকে অনেকে আজকে জিজ্ঞেস করছিল যে মামুন, জুলাই আগস্টের আন্দোলন যাই ঘটুক, মানুষ বিচ্ছিন্ন কেন? আর কোথাও প্রোগ্রামে জমছে না ওদের, টাকা পয়সা খরচ করে। ধরেন আবু সাইদের মৃত্যু দিবসে মুক্তিযোদ্ধা মন্ত্রী যাওয়ার পরও 3/4 চেয়ার ফাঁকা, খোদ রোকেয়া বিশ্ববিদ্যালয় যার ছাত্র ছিল। আমি বললাম 5 আগস্ট রাতে বেলা থেকে মানুষ, সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়েছে যখন তারা দেখলো যে এই 5 আগস্টের কিছু অংশ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশকে আক্রান্ত করলো। আমি শোনেন, আমি একটা কথা অনেক বন্ধুদের বলি, এই বাংলাদেশে যেরকম অনেক ত্যাগী বামপন্থীরাও টিকতে পারেনি কেন, টিকতে মানে আমি বলছি রাজনীতিতে সাফল্য করতে পারেনি কেন, ওই যে তাদের আতেলগিরি, ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা, ধর্ম পরে। আমাদের দেশটা এমন একটা উদার মধ্যপন্থী, এখানে আপনি ধর্মকে বাদ দিয়েও রাজনীতি করতে পারবেন না। আবার মুক্তিযুদ্ধকে অনেকের কাছে অসুন্দর শুনলেও আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলাদেশকে বাদ দিয়ে আপনি বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। আপনি হয়তো ক্ষমতার জোরে ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু রাজনীতি স্থিতিশীল হবে না। মানে আমি কেন আপনাকে এই প্রশ্নগুলো করলাম, তার কারণ হচ্ছে যে 3 জন বিশেষজ্ঞ, যেটাকে ধরেন আমরা ইউরোপ আমেরিকাতে ওই লোককে ইবোলা বিশেষজ্ঞ নামে চিনে সকলে। আপনার নিশ্চয় খেয়াল আছে 1991 সালে সেই প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, মার্চ মাসে বোধহয় এপ্রিলের 29 তারিখ, সারা চট্টগ্রামে সেই সময় অনেক লোক মারা গিয়েছিল, কবরের লাশ কবরে পর্যন্ত দেওয়া যায় অনেক। সেই সময় কিন্তু আমেরিকান সোলজাররা উইদাউট এনি অনুমতিতে তারা তখন রিলিফ কার্যক্রম চালানোর জন্য ঢুকে গিয়েছিল ওই সময়। বর্তমানে গত 3 সপ্তাহ ধরে আমাদের পুরো পার্বত্য চট্টগ্রাম সিল করা, কোনো টুরিস্ট যেতে পারবে না, কেউ আসতে পারবে না, বিভিন্ন কারণ দেখায় এটা সিল করা হয়েছে। কিন্তু ওইখানে আমেরিকান সোলজার, 150 আমেরিকান সোলজার এবং বাংলাদেশি সোলজাররা সহ পাহাড়ে কিভাবে নিরাপত্তা দিবে এই ব্যাপারে আপনার হচ্ছে, এই ট্রেনিং দিচ্ছে। এখন আপনি একটা জিনিস যদি একটু চিন্তা করেন, পাহাড় পর্বতের সবচেয়ে বেশি বুঝে হচ্ছে যে গুর্খা সেনাবাহিনী, গুর্খা রেজিমেন্ট, সেইটা আছে 2 জায়গায়, একটা আছে ভারতে গুর্খা রেজিমেন্ট, একটা আছে ব্রিটেনে গুর্খা রেজিমেন্ট, আর নাই পৃথিবীর কোথাও। পাহাড়, আমেরিকা যদি পাহাড় পর্বত বৃষ্টি বাদল এতই বুঝতো, তাহলে আফগানিস্তান থেকে এই চরম বিপত্তি পলায়ন হতো না। আমেরিকা তো কোনো যুদ্ধে জিতার অভিজ্ঞতা নেই। তাহলে এই জায়গাটায় ওনারা যে ট্রেনিং দিচ্ছেন সেটা ট্রেনিং দিচ্ছেন, এবং সেইখানেই এই ইবোলা বিশেষজ্ঞ গিয়েছিলেন। এখন আমার যেটা সন্দেহ যে এই ইবোলা বিশেষজ্ঞ কি আসলে কি কারণে গিয়েছেন, কি ওখানেই কি কোনো মহামারী ছড়াইয়া দিয়া পরে যেহেতু করিডোর কোনোভাবে পাচ্ছেন না, যে এখানে মহামারী হয়ে গেছে ইবোলার মতো, আমেরিকাই জানে এটা কিভাবে রক্ষা করতে হয়, সেই কাজ করেই করতে পারে। শোনেন, মার্কিন যুক্তরাষ্ট্র তো কোনো মহৎ উদ্দেশ্যে আসে না, এবং আপনি বোঝেন না, এটা কমন সেন্স, এর জন্য রকেট সায়েন্টিস্ট হতে হয় না। যে 12 ফেব্রুয়ারি ভোট হচ্ছে, ভোটের পরেই যা নতুন সরকার আসবে যেই আসুক, সেইখানে 9 ফেব্রুয়ারি কেন ডক্টর ইউনুসকে দিয়ে চুক্তি করালো, এবং ইউনুসকে তারা প্ল্যানটি করেছিল এইভাবে। ইউনুসকে কিন্তু 85-86 সাল থেকে আমেরিকা নার্সিং করেছে নানা কারণে। কাজেই আপনার এই চুক্তিটা করেছে যাতে বিএনপিকে প্রথমেই আগে ডানা ছেটে দেওয়া। ধরেন মুখে যাই বলেন, যতই গণতান্ত্রিক বলেন, বিএনপির পক্ষে তো আমেরিকার সঙ্গে এখন চুক্তি রিভিউ করতে গেলে যে ব্যাপক জনগণকে ঐক্য করতে হবে, সেটা তো তারা করছে না। তারা একটা জনগণের বড় অংশকে নিষিদ্ধ রেখে দিয়েছে। আজকে ঐক্যবদ্ধভাবে না হলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ষড়যন্ত্র চক্রান্ত আপনি মোকাবেলা করতে পারবেন না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এটা চায়। যে কারণেই দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র সো-কল্ড গণতন্ত্রের নামে, আপনি এই যে আরব বসন্ত, আরব স্প্রিং, আচ্ছা বলেন তো সৌদি আরবে মার্কিন যুক্তরাষ্ট্র কোনদিন গণতন্ত্রের সবক দেয়? যে সৌদি আরবে ফ্যাসিজম চলছে বছরের পর বছর ধরে, তার তো ওইখানে সে গণতন্ত্রের সবক দেয় না। ওইখানে তো বাইডেন ডেমোক্রেসি কনফারেন্স করে না।
যেখানে গণতন্ত্র এক ফোঁটা নাই, কারণ সৌদি আরব তার মিত্র, মানে আনকোশ্চেনেবল মিত্র। সৌদি আরব কোনো প্রশ্ন করে না, পাকিস্তানও গণতন্ত্রের সবক দেয় না, তারা আমাদের এখানে দিক দেয়। এবং আমেরিকা নষ্টটা কি করেছে দেখেন, আমি কারো পক্ষে বলছি না, লিবিয়াতে গাদ্দাফি যাই স্বৈরাচার থাকুক, গাদ্দাফি তো একটা লিবিয়াকে এক রেখেছিল। ওই গাদ্দাফি, এবং ওইখানে কিন্তু কোনো ক্ষুধা ছিল না, হয়তো বাক স্বাধীনতা কটুক ছিল না ছিল প্রশ্নের ব্যাপার, কিন্তু কোনো ক্ষুধা ছিল না, দারিদ্র ছিল না। কিন্তু সেই লিবিয়াকে সে তছনছ করে দিয়ে এখন তো লিবিয়া বোধহয় 2-3টা, একটা কোন ওয়ারলর্ড চালায়, আরেকটা কি চালায়, ইরাক তাই, সিরিয়া তাই। মার্কিন যুক্তরাষ্ট্রের তো কোথাও জিতার অভিজ্ঞতা নেই, ভিয়েতনামে অস্বাভাবিক পরাজয়, ইরানে পারল না, প্রত্যেকদিন বলছে সব উড়িয়ে দিয়েছি, পারছে না কিছুই। আপোষ করানোর জন্য তার, আমি তো বলবো চাকর রাষ্ট্র, মানে অনুগত রাষ্ট্র পাকিস্তানকে দিয়ে সে এগুলো করালো। আর আমেরিকা কি জিনিস এটা তো ইমরান খান বুঝেছে। পাকিস্তানে আমাদের মুক্তিযুদ্ধের জন্য এখনো ক্ষমা চাইনি, এই জন্য পাকিস্তানে আমার কোনদিন আগ্রহ নেই, কিন্তু ফ্যাক্ট রিমেইন্স যে পাকিস্তান তো ভৌগোলিক অংশের, মানে ভৌগোলিক পৃথিবীতে জায়গা আছে। সেই ইমরান খান আমেরিকার কথা শোনেনি দেখি তো তারই নির্মম পরিণতি। তো সুতরাং আমেরিকার ব্যাপারে বিএনপিকে সজাগ থাকতে হবে, তারা থাকবেন নাকি তারা এর মধ্যে ঢুকে যাবে সময় গেলে বোঝা যাবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করতে গেলে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার, বিএনপি সেই পথে হাঁটছে না। এটুকু আসলে দেখেন, এই যে আমি যেটা বললাম যে ওই ইবোলা বিশেষজ্ঞ ইয়েতে গিয়েছিল, সেটার ভিডিও আমাকে দেওয়া হয়েছে বা ওখান থেকে আমার লাইভ দেখানো হয়েছে। নানা ধরনের এগুলো করে, সাপ হয়ে কামড় দেয়, ওঝা হয়ে ঝাড়ে। হ্যাঁ, যেই ব্যক্তি দিয়েছে সে আমাকে মানা করলো যে ভাই এই ভিডিওটা আপনি কখনো কোথাও দেখাবেন না, প্রমিস করেন, কারণ তাহলে আমার লাইফ শেষ, আমার পরিবারও চলে যাবে। আমি এই জন্য ওনাকে ওয়াদা করেছিলাম যে আমি কখনো দেখাবো না। ভালো করেছেন। এখন আপনি দেখেন, তাহলে আপনার তো তথ্যগুলো পেতে হবে যেভাবেই। হ্যাঁ, ওখানে গেল ইবোলা বিশেষজ্ঞ, আপনি একটু জাস্ট ডট গুলো যদি মিলান, পাহাড় আর সাগর নিয়ে তো আমেরিকার দীর্ঘদিনের খেলা। হ্যাঁ, আপনি যে ডট গুলো মিলান, যে শেখ হাসিনা 23-এ বলেছিল যে সাদা চামড়াধারীরা রাষ্ট্র করতে চায়, আমি সেখানে আপত্তি না করলে আমার কোনো ইলেকশন নিয়ে ঝামেলা নাই। এবং দেখেন, সেই ইবোলা বিশেষজ্ঞ আমার দেশ থেকে ঘুরে গেল, এখন শুনতেছি 1300 মারা গেছে ইবোলা, তো আবার আফ্রিকাতে, ইবোলার প্রাদুর্ভাব আফ্রিকাতে, বাংলাদেশে আসে কিনা আমি জানি না। এরপরে আপনার যিনি যে প্রাণী সম্পদ এবং খাদ্য শস্যের উপরে বিশেষজ্ঞ, তিনি ঘুরে গেলেন। তিনি ঘুরে যাওয়ার পরে গত 3 দিন আগে জাতিসংঘ বলেছে 1,81,00,000 লোক চরম খাদ্য সংকটে পড়বে বাংলাদেশে। ইউরিয়া সারের দাম 50% বেড়ে গেছে। ইউনুস গভর্নমেন্ট এর আগে চুক্তি করে গেছে যে ডাম্পিং সেন্টার হবে আমাদের এখানে, মানে যেই খাদ্য পৃথিবীর কোন দেশ নেয় না সেগুলো এখন চুক্তি তো খুবই মানে নতজানু চুক্তি। তাহলে এই বিশেষজ্ঞরা আসার পরে যা যা ঘটছে এখন, এগুলিকে আমরা মিলাবো না যে তারাই এসে ঘটাচ্ছে আমাদের ভেতরে? এবং এটা খুবই সতর্কতার সঙ্গে উচিত গভর্নমেন্টের কাজ করা। এখন কি করবে না করবে তো আমরা সন্দিহান। মোহন ভাই, আমার লাস্ট কোশ্চেন বলতে পারেন, এরপরে যদি কোনো কমেন্টসে যদি কোনো কোশ্চেন থাকে সেটাও তো নিব। আমার লাস্ট কোশ্চেন হচ্ছে যে রাষ্ট্রপতি তো চলে গেলেন, আপনি বলছিলেন যে সেনাপ্রধান বুক দিয়ে আগলে রেখেছিলেন রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি তো নরমালি কাগজে কলমে 3 বাহিনী প্রধান, সেনা, নৌ এবং বিমান, 3 বাহিনী প্রধান। আমাদের সেনাপ্রধান যেদিন টার্কি যায় সেদিন সারা রাত উনি মিটিং করেছেন, বিভিন্ন বাহিনী প্রধান, এবং তারেক জিয়াও সম্ভবত ছিলেন। এরপরে রাষ্ট্রপতির পদত্যাগ করানো হলো। এবার কি সেনাপ্রধান, কারণ সেনাপ্রধান তো একবার বলে যে আওয়ামী লীগের আত্মীয়, আবার আওয়ামী লীগ আমলে উনি আসছেন, তো এবার কি ওনার উপরে চলবে নাকি উনি বেঁচে যাবেন, কি মনে হয়? এইটা বলা খুব মুশকিল। এটা বিএনপির একদম সেন্ট্রাল নেতা যারা, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার চিন্তা ভাবনা কি। কিন্তু ওয়াকারুজ্জামানের তো ওই সিনেমার মতো মনে হয়, যে বিখ্যাত একটা ছবি ছিল শাবানা নায়িকার সঙ্গে বোধহয় ফারুক আলমগীরকে, যে সখী তুমি কার। তো শেখ হাসিনার আত্মীয় হলেও ওয়াকারুজ্জামান, আমি কোনো মূল্যায়ন করছি না সঠিক না বেঠিক, কিন্তু ফ্যাক্ট রিমেইন্স যে আন্দোলন যাই হোক, 3রা আগস্টে সেনাবাহিনীর ওই সিদ্ধান্ত তো আন্দোলনকে এগিয়ে নিয়েছিল যে আমরা জনগণের বিরুদ্ধে গুলি করব না। এবং 5 তারিখে তো সেনাবাহিনী সমস্ত ঢাকার
ঢোকার পয়েন্টগুলোতে ব্যারিকেড সরিয়ে দিয়েছে। তো সেদিক দিয়ে তো এই আন্দোলন বা যার পরবর্তী ফলশ্রুতি নির্বাচনে এবং নির্বাচনের ব্যাপারও তো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান খুব দৃঢ় রোল নিয়েছিল যে 18 মাসের মধ্যে আমরা নির্বাচন দেখতে চাই। ইউনূস সাহেব যে বলছিল 5 বছর থাকবো, 10 বছর থাকবো, বা তার কিছু অনুগত লোক নানা রকম কথা বলছিল। তো সেই হিসাবে আমি জানি না সেনাপ্রধানের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক কেমন, এটা সময় বলে দেবে। তবে আমি কারণ দেখি না ওনাকে সরানোর জন্য, আনলেস ভিতরে যদি কিছু না থাকে। মামুন ভাই, একটা কমেন্টস উনি জানতে চাচ্ছেন যে শেখ হাসিনা বলেছেন যে উনি ডিসেম্বরের ভেতরেই ফিরবেন, এবং যদি উনি ফিরেন ডিসেম্বরের ভেতরে তখন তো লাখো লাখো লোক হবে এই অবস্থা। ওই সময় কি সেনাবাহিনী কি গুলি চালাবেন, নাকি সেনাবাহিনী সেই 3রা আগস্টের মতোই বলবেন যে আমরা জনগণের উপর গুলি চালাবো না? এইটা তো খুব প্রেডিক্ট করা মুশকিল। তবে আমি একজন নাগরিক হিসাবে, গণতন্ত্রে বিশ্বাসী একজন মানুষ হিসাবে, আমার কাছে রয়টারে শেখ হাসিনার দীর্ঘ সাক্ষাৎকারটা আমি পড়েছি রয়টারে অনলাইন। উনি এখানে কিন্তু একটা খুব তাৎপর্যপূর্ণ কথা বলেছে। এটাই একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আমরা আশা করি, যে দলেরই হোক। উনি বলেছেন আমার বিচার হতে থাক বা আমার যাই কিছু হোক, আওয়ামী লীগ কাজ করবে, আওয়ামী লীগ নির্বাচন করবে। এই যে একটা ত্যাগের মানসিকতা, যে আমার উপর দিয়ে যাই হোক আওয়ামী লীগ কাজ করবে। শোনেন রাশেদ ভাই, আমাকে এই জন্য অনেকে অনেক রকম মাইন্ড করে, অনেকে রাগ করে, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলি। আওয়ামী লীগ আমলের জন্য অনেকে আওয়ামী লীগেরও আমাকে রাগ করতো। আমি পরিষ্কার বলি, আওয়ামী লীগ এবং বিএনপি 1979 সাল থেকে, অর্থাৎ জিয়াউর রহমান প্রতিষ্ঠা করার পর থেকে আজ পর্যন্ত যতগুলো বৈধ ভোট হয়েছে মোটামুটি বাংলাদেশের স্টাইলে, সেখানে দুইটি রাজনৈতিক দল 75% ভোটারকে প্রতিনিধিত্ব করে। কোনোবার আওয়ামী লীগ 45%, বিএনপি 30%, কোনোবার বিএনপি 38%, আওয়ামী লীগ 37%। এমনকি 79 সাল বঙ্গবন্ধুবিহীন আওয়ামী লীগ, শেখ হাসিনাও তখন দেশে ফেরেননি, প্রয়াত আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগ, মালিক উকিল কামাল সাহেব ডক্টর, সেখানে আওয়ামী লীগ সেকেন্ড হয়তো হয়েছিল 79 নির্বাচনে, 39টা আসন পেয়েছিল, কিন্তু ভোটে কিন্তু সেকেন্ড। বরং 2008-এ বিএনপি রেজাল্টের চেয়ে আওয়ামী লীগের 79 সালের রেজাল্ট ভালো ছিল। 2008-এ বিএনপি 29টা পেয়েছিল, কিন্তু বিএনপি সেকেন্ড ভোট পেয়েছিল। নানা সময় তো নানা চেষ্টা করেছে, তৃতীয় শক্তি করব, হ্যান করব, ত্যান করব। আমিও মনে করি গণতন্ত্রের 3-4টা কাছাকাছি শক্তি লাগে, তাহলে সরকারগুলো স্বৈরাচার হয় না। কিন্তু বাস্তবতা হচ্ছে তৃতীয় শক্তি হওয়ার বদলে প্রত্যেকে আওয়ামী লীগ বা বিএনপির পেটে ঢুকে যায়। এটা অনেক বড় বড় দলের ক্ষেত্রে আমরা দেখেছি। মেনন ভাই, ইনু ভাইরা পারলো না, এখনকার গুলো তো বাদ দিয়ে দিলাম, জামাতের পেটের মধ্যে ঢুকেছে, বা কেউ কেউ বিএনপি। তো সেই হিসাবে এই দুই দলের যে কোনো দলকে বাদ দিয়ে আপনি স্থিতিশীল গণতন্ত্র করতে পারবেন না ভাই, এটা যত কঠিন শোনাক, এটাই বাস্তবতা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়া হলো, এবং সেটা এমন একটা সময় যে মার্কিন বিশেষ রাষ্ট্রদূত, যিনি আবার ভারতের মার্কিন রাষ্ট্রদূত, তিনি বিশেষ কোন অ্যাসাইনমেন্ট নিয়ে যখন দেশে আসছেন, ঠিক এর প্রাককালে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হলো। এটি নিয়ে অনেক ধরনের কথাবার্তা, যে রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলেছিলেন, সেগুলোই কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আবার রেডি করেছিলেন, যে এটি এই বিশেষ দূতকে তিনি দিবেন বলবেন, নাকি আরো অনেক অঙ্ক কিছু আছে? দস্তগীর জাহাঙ্গীর, আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আমি আমার ভূমিকাটুকু শেষ করলাম, আপনি শুরু করুন আপনার মতো করে। ধন্যবাদ। তৌফিক মারুফ জার্নাল, আমি আপনার এই আউটলেটটাকে নিজের আউটলেটই মনে করি। ভালো লাগে যখনই প্রতিদিনই দেখি বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আমার কাছে নোটিফিকেশন আসে, এবং আমি সেসব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। ধন্যবাদ। অবশ্যই। এবং আজকে আপনি যেভাবে বললেন, আমাদের দর্শক শ্রোতাদেরকে উদ্দেশ্যে বলছি, জলে স্থলে অন্তরিক্ষে, উনি এখন তৌফিক ভাই বলেন, মারুফ ভাই বলেন, তিনি এখন ট্রেনে বসে। আমরা ট্রেনের শব্দ শুনতে না পেলেও উনি ভ্রমণে ব্যস্ত। সেই মুহূর্তেও আমরা আমাদের যে সাংবাদিকতা, যেটা আমরা সব সময় 24 ঘন্টায় চালিয়ে যাচ্ছি, তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য, বাংলাদেশের নির্বাচিত, পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হলো। আমরা জানি, আমরা বলছি সরিয়ে দেওয়া হলো, আমরা যে আমাদের অনেক সাংবাদিক বলবেন যে এইভাবে না বলে বলেন যে তাকে
সরিয়ে দেওয়ার মানে তথ্য আমরা পেলাম এইভাবে বলতে হবে না, ওইটা না। আমরা যেটা যেটা কালো সেটা কালো বলি, যেটা সেটা ওনাকে সরিয়ে দেওয়া হলো। বিএনপির রাজনৈতিক ইতিহাসে এটা বোধহয় তৃতীয় সরিয়ে দেয়া। একজনকে তো দৌড়ে পালাতে হলো বঙ্গভবন থেকে রেল লাইনের উপর দিয়ে। আমি একটু ড্রামাটাইজ করলাম আর কি, ওইখানে রেল লাইন নেই। এখন বিষয়টা হলো যে প্রেক্ষাপটটা কি, তিনি কে। আমরা জানি যে একটি রাজনৈতিক দলের নমিনেশনে বাংলাদেশের সার্বভৌম পার্লামেন্টে সংসদে নির্বাচিত একটি নির্দিষ্ট টাইমের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। আলটিমেটলি এটা জনগণের নির্বাচিত। আমি কিন্তু ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুকে বলছি না, আমি প্রতিষ্ঠানকে বলছি, ইনস্টিটিউটকে মেনশন করছি। এখন আমার তো ভালো খারাপ মন্দ লাগতেই পারে, এটা একটা বিষয়। আরেকটা হলো ভালো খারাপ মন্দ প্রেসিডেন্ট হতে পারে, আরেকটা বিষয়। এই সমস্ত কিছুই যদি আমলে নেওয়া হয় তাহলে তো এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কার্যকর হবে না। অতএব একজনকে নির্বাচিত করার আগেই যারা নির্বাচিত করবেন, সেই বাংলার জনগণ যাদেরকে ভোট দিয়েছেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতায়, তাদের উপর দায়িত্ব দিয়েছেন যে আপনি একজন যোগ্য ব্যক্তিকে প্রেসিডেন্ট নির্বাচন করেন। অতএব আমাদের আস্থাটা 5 বছরের জন্য কিন্তু বলবো এই যে সাংবিধানিক আমি দেশের মালিক সাংবিধানিক অর্থে, সেই দায়িত্ব কিন্তু আমি আমার পার্লামেন্টারিয়ানকে দিয়েছিলাম এবং তিনি তা পালন করে আমার জন্য একটা প্রেসিডেন্ট দিয়েছিলেন। এবং সেই প্রেসিডেন্টদেরকে সবসময় বিদায় জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনারা প্রেসিডেন্ট। আমি এই বিষয়টা এই জন্য বারবার বলছি যে তা ওনাদের প্রেক্ষাপট ওনারা তৈরি করেন এবং ওনারা সেটা বিক্রি করেন, এবং সেই বিক্রিটা মানুষের কাছে, কিছু মানুষের কাছে গ্রহণযোগ্য হয়। আর যারা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশকে ভালোবাসে, 71 বাংলাদেশ, সেসবগুলো আমরা বারবার বলি। আর কারণটা হলো যে আমি ভারতবর্ষ দেখেছি, আমি পুরা ইউরোপ ভ্রমণ করেছি, আমি আমেরিকাতে বসবাস করি। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তিদেরকে অপমান, অপদস্থ, অস্বীকার করা হয়, এটা একমাত্র এই বঙ্গভূমিতে, যেই বঙ্গভূমি বঙ্গবন্ধু স্বাধীন করে দিয়েছিলেন, তার নেতৃত্বে, রাজনৈতিক নেতৃত্বের কথা বলছি। এবং সেখানে এই বিএনপি নামক রাজনৈতিক দলটি ক্যান্টনমেন্ট থেকে জন্ম লাভ করে, তাদের কাজই হলো প্রেসিডেন্ট, তারাও নতুন প্রেসিডেন্ট হলো। এবং সেখানে এটা কিন্তু যারা বিএনপি কে বিশ্লেষণ করি যদি এভাবে, তাহলে বিএনপি কিন্তু তারা রাজনৈতিক এই ভুলগুলো করে না, তারা ওইখানে খুব রিজিড। প্রেসিডেন্ট হতে হবে অন্ধ ভক্ত আমার, আমি এখন প্রধানমন্ত্রী, সেই একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ, আপনি যেই জায়গায় এখন ট্রেনে ভ্রমণ করছেন, সেখান থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিলে যেই শহর, লন্ডন শহর, সেই লন্ডন শহরে যে দীর্ঘ 17 বছর স্বেচ্ছা নির্বাসনে ছিলেন, তিনি কিন্তু সেই স্বেচ্ছা নির্বাসন থেকে স্বেচ্ছা প্রত্যাবর্তন করেননি। এই কথাটা আই মিন ইট। ওনার প্রত্যাবর্তন কিন্তু স্বেচ্ছা প্রত্যাবর্তন নয়, কারো এক আঙ্গুলের না হয় অন্তত পক্ষে কিছু আঙ্গুলের ইশারায় উনি নিজ মুখেই বলেছেন প্রত্যাবর্তন কিন্তু আমার একক ডিসিশনের উপর নয়। কিন্তু তার বিপরীতে, আমি এটা তুলনা করছি না, কিন্তু শুধু বলে রাখি, তার বিপরীতে আরেকজন দিল্লি থেকে বলছেন আমি আসব, তোমরা আমার জন্য জেল ফাঁস রেডি করো। উনি কিন্তু বলছেন না এটা আমার উপর নয়। যদিও আমরা জানি একজন অতিথি হিসাবে আমার বাড়িতে যখন অতিথি থাকেন, সমস্ত দায়িত্ব, সিকিউরিটি কিন্তু আমার উপর বর্তায় আপনার। এবং সেই অর্থে উনি যে ডিসিশনটা নিচ্ছেন, সেটা অন্য ওনার হোস্ট হিসাবে অন্য কেউ ওনাকে নিয়ন্ত্রণ করছে কিনা, আমরা এই কথা অন্যদিন আলাপ করবো। কিন্তু প্রেক্ষিত হলো বাংলাদেশের চুপ্পু সাহেব যাচ্ছেন, কে? গৌর যাচ্ছেন, সার্জিও গৌর। তিনি একজন স্পেশাল অ্যাম্বাসেডর, ওপেন স্পেশাল অ্যাম্বাসেডর আমেরিকান সরকারের, মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের, এবং উনি ভারতের অ্যাম্বাসেডর। এই মুহূর্তের পৃথিবীতে যেই দেশগুলোর সাথে আমেরিকা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে সম্পর্ক রাখার জন্য দিন রাত দিন তাদের একটা স্পেশাল সেক্টর কাজ করে, সেটা হলো ভারতবর্ষ।
আরেকটা সেক্টর, আরেকটা ডিপার্টমেন্ট, সেক্টর বলছি না, ডিপার্টমেন্ট, আরেকটা ডিপার্টমেন্ট কাজ করে চায়নার উপর পর্যবেক্ষণে রাখা। চায়না ওই ইন্দো প্যাসিফিক জোনে কোন দেশের সাথে কি কথাটা বললো, কোন জায়গায় টাকা ইনভেস্ট করলো, কোন জায়গায় এইসব, এই দুইটাকে তারা প্রতি সেকেন্ডে বিশ্লেষণ করে, এভরি সেকেন্ড তারা বিশ্লেষণ করে। সেই বিশ্লেষণের ধারাবাহিকতায় বাংলাদেশ এখন আমাদের যুক্তরাষ্ট্রের প্রতিদিনের একটি ভিজিট কেন্দ্র, প্রতিদিনের, আই মিন ইট, প্রতিদিনের। আপনারা হয়তো জানেন একজন সিআইএ এর এক্স সিনিয়র এজেন্ট এখন এই মুহূর্তে ঢাকায়, উনি 31 তারিখ পর্যন্ত থাকবেন। আপনারা আমার ফেসবুক ফলো করলে দেখবেন। আমি জানি না উনি কেন, এবং ওনার মতন হাই প্রোফাইলের মানুষদেরকে আমাদের যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সময়, আমরা ফিল্মে দেখেছি, ডেকে আনে যে তোমার একটা স্পেশাল কাজ করতে হবে, ইউ হ্যাভ টু গো দেয়ার। সো উনি আবার একজন বাংলাদেশিকে বিয়ে করেছিলেন, সেই বিয়েটা টিকে আছে কিনা আমার সেই তথ্য নেই, অতএব এটা এরকম। এই একটা তথ্য গেল। গৌর যাচ্ছেন আমাদের যে সশস্ত্র বাহিনীর, মানে আমি শব্দটা সঠিক বলি কিনা আপনি ঠিক করে দিতে পারেন, আমাদের সেনাবাহিনীর প্রধানকে আমি বলি সশস্ত্র বাহিনীর প্রধান, কিন্তু সেনাবাহিনী মিন করি। সেনাবাহিনীর প্রধান তিনি অস্বাভাবিক লম্বা সময়ের জন্য তুরস্কতে গেলেন, এবং তার সাথে অনেকগুলো জেনারেল লিস্ট কিন্তু আমি দিয়েছি ইয়াতে আমার ফেসবুকে। এবং উনি যাওয়ার আগে প্রেসিডেন্টের সাথে কিন্তু বিদায় নিয়ে গেলেন, দেখা করে গেলেন, এবং উনি গেলেন 20 তারিখে। উনি যাওয়ার ঠিক আগ মুহূর্তে অথবা ঠিক সেই মুহূর্তে যে বুদাপেস্ট প্রবাসী, এখন কোথায় থাকে আমি জানি না, তিনি ফেসবুকে বলে দিলেন যে প্রেসিডেন্ট কিন্তু থাকছেন না। এই ডটগুলো আমাদের মিলাতে হবে। আমাদের বাংলাদেশের কোন নিউজ আউটলেট, কোন নিউজ কিন্তু প্রথম বলেনি যে প্রেসিডেন্ট থাকছেন না। প্রবাসী এক সাংবাদিক, আপনারা নাম বলে সবাই চিনবেন, আমার ওই দায়িত্ব না, তিনি বলে দিলেন যে থাকবেন না, প্রেসিডেন্ট থাকবেন না, এবং সেটা ঘটলো 21 তারিখেই ঘটলো। অতএব চুপ্পু সাহেবকে বিদায় করার পরিকল্পনার সাথে আমাদের সার্জেই গৌর যে ঢাকায় যাচ্ছেন, সেখানে উনি কি কোনো অবস্টাকল? কারণ আমেরিকার রাজনীতি ইন্দো প্যাসিফিকে একটা পয়েন্টে তাদের সবসময় ঠিক রাখতে হবে যে বাংলাদেশ যাতে কোনো ক্রমেই চায়নার কাছে না হয়ে পড়ে, যেটা বলি অক্টোপাসের ভিতরে না পড়ে, তাদের ইয়াতে চলে না যায়। এটাই আমেরিকার সবচেয়ে বড় ভয়। আর আমাদের পার্শ্ববর্তী ভারতের তো সেটা সর্বকালীন ভয়, যাতে বাংলাদেশ চায়নার সাথে না যায়। অতএব আমার শত্রু আর আপনার শত্রু কিন্তু মিত্র হবে, মানে যদি একজন মিলে যায়। অতএব সেখানে ভারতের যে প্রেক্ষিত এবং আমেরিকার যে প্রেক্ষিত বাংলাদেশ নিয়ে, সেটা কিন্তু একটি পয়েন্টে মিলিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এটা সমান্তরাল নয়, এটা ক্রস করছে, এটা ওইখানে মিলিত হচ্ছে, ওই পয়েন্টে মিলিত হচ্ছে। অতএব সেই মিলিত হওয়ার কারণেই কি প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হলো, নাকি, আমি এই সংশয়টাও আপনার মাধ্যমে আমাদের তুলে ধরতে চাই, নাকি আই হ্যাভ এ প্ল্যান যে বলেছেন, সেই প্ল্যান উনি ধীরে ধীরে কার্যকর করছেন কিনা। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইউনূস সরকারের ভূত আমাদের বর্তমান সরকারের প্রতিটি জায়গায়, এমনকি রন্ধ্রে রন্ধ্রে। এবং আমরা দেখেছি যে কোনো অর্থেই যে সকল জেনারেলদেরকে রাজনৈতিক সরকার, নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের চাকরি থেকে বাতিল করে দিয়েছিলেন, তাদেরকে বহু বছর পরে ফিরিয়ে দেওয়া হয়েছে সমস্ত কিছু, ইনক্লুডিং তাদের সমস্ত আয়, এবং তাদেরকে পদোন্নতি দেওয়া হয়েছে। অতএব আমরা কি মনে করতে পারি যে ওনার ওই আই হ্যাভ এ প্ল্যান, এটা নাকি আই হ্যাভ এ প্ল্যান, সেইটাই কি কার্যকর করছেন? উনি কি ক্ষমতাটাকে আরো শক্তিশালী জায়গায় নিচ্ছেন? কিন্তু এই জায়গায় আমি একটু যদি ইন্টারাপ্ট করি আপনাকে, সেটা হচ্ছে যে দর্শক যারা আছেন আপনারাও জানেন এবং আমরা তো জানি, এবং এটি বিভিন্ন মাধ্যমে এসছে যে এই গৌর, সার্জিও গৌর, তিনি ভারতের, যেটা আপনি বললেন যে ভারতের মার্কিন রাষ্ট্রদূত, তিনি প্রচার আছে, তিনি একাধিক বা বেশ কয়েকবার বাংলাদেশের যে প্রধানমন্ত্রীকে ভারতে রেখে আসা হয়েছে, এখন আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী
শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এটিও বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং একটি বাংলাদেশে খুব গুরুত্বপূর্ণ জায়গার একজনের সাথেও আমি আজকেও কথা বলেছি। তিনিও এটি বলেছেন যে শাহাবুদ্দিন মানে বিদায়ী রাষ্ট্রপতি তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছিলেন গণমাধ্যমে কালের কণ্ঠে, সেই অভিযোগ পুস্তিকা আকারে তিনি লিপিবদ্ধ করে ডকুমেন্টেশন করে রেখেছিলেন যে এটি গোরের কাছে তিনি দিবেন। তো এই বিএনপি সরকারের অস্বস্তির কোনো একটা কারণ কিনা, এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে যেহেতু অভিযোগ এবং সেই অভিযোগগুলো কিন্তু খুবই মারাত্মক সব অভিযোগ দিয়েছিলেন, এমন কি হতে পারে যে ডক্টর ইউনূসের এখন আবার তার শক্তি প্রদর্শন করলেন তারেক রহমানের মাধ্যমে রাষ্ট্রপতিকে সরানো, যাতে করে গোরের কাছে একদম লিখিত ডকুমেন্টেশন রাষ্ট্রপতি স্বয়ং রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় হ্যান্ডওভার করতে না পারেন, এমন কিছু হতে পারে কিনা? অসংখ্য ধন্যবাদ তৌফিক মারুফ। আমি আপনি আমাকে আরেকটু সহজ করে দিলেন, আমি ওই দিকে যাচ্ছিলাম, আমার ড্রাইভিং ইয়াতে ওইখানেই যাচ্ছিলাম। হ্যাঁ, বিষয়টা আমি আর আপনি যে বিষয়টা এখানে তুলে ধরি প্রতিদিন, সেটা হলো আমরা আমাদের তথ্যগুলোকে বিশ্লেষণ করে আপনাদের কাছে তুলে ধরি, মানুষের কাছে, মানুষ যাতে তার মতন করে তারা বিশ্লেষণ করে বুঝতে পারে। যেই কথাগুলো চুপ্পু সাহেব বলেছিলেন কালের কণ্ঠের সাথে, সেই কথাগুলো উনি যদি লিপিবদ্ধ করে কাউকে দিতে চান, সেটা উনি হয়তোবা যেহেতু একজন হাই প্রোফাইল মানে একজন প্রেসিডেন্ট ছিলেন, এক্স প্রেসিডেন্ট, সেটা আমার মনে হয় উনি অন্য উপায়ে তৈরি করতে পারবেন। উনি যদি জীবিত থাকেন আর জেলখানায় না থাকেন, তাহলে বাংলাদেশের এক্স প্রেসিডেন্ট একজন অ্যাম্বাসেডারের সাথে দেখা করতে চায় বা তার ব্যক্তিগত কোনো অনুচর দেখা করতে চায়, সেটা কোনো বাধা হবে বলে আমি বিশ্বাস করি না, এটা খুব সহজ হবে। বাট আপনার কথাটার সত্যতা আমি পাই আমি সেখানে, আমি যখন আজ থেকে 1 মাস আগে সামাজিক মাধ্যমে, এটা দ্য ভয়েসে নিউজ করিনি, সামাজিক মাধ্যমে আমার ওপিনিয়ন লিখেছিলাম যে দিল্লিতে ভারতীয় কূটনীতিবিদদের অনেক আনাগোনা বা বিভিন্ন কিছু পরিবর্তন হচ্ছে, বিভিন্ন, এবং শেখ হাসিনার সাথে, আমি সরাসরি বলিনি আপনি কথাটা যেটা বললেন, এবং সেটা কি এটা কি পরিবর্তিত পরিস্থিতির জন্ম দিবে বাংলাদেশের রাজনৈতিক ফেব্রিকে অর নট, এরকম করে একটা প্রশ্ন করেছিলাম। সেটা বোধহয় 3.5 লাখ মানুষ বিভিন্ন ভাবে, মানে বাংলাদেশের মানুষ অস্থির, বিষয়টা কি ঘটে, কারণ এটা স্থিতিশীল পরিস্থিতি নয়। স্থিতিতে থাকলে বাংলাদেশের মানুষ কে শেখ হাসিনা কে এসবগুলো তো ভুলে যেত, তাই না? কিন্তু শেখ হাসিনা সামাজিক মাধ্যমে জাস্ট রাইট শেখ হাসিনা, ডু নট রাইট এনিথিং এলস, সি কি হয়। এইটাতে আপনি আজকে একদম হাড়ি ভেঙেই দিলেন যে হ্যাঁ, সেখানে অনেক কিছু ঘটছে দিল্লিতে, এবং সেটার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের যে বলয়, সেটা সংকুচিত হতে হতে এখনো যেটা সুপারলি তার সাথে সংযুক্ত, সেটা হলো আটলান্টিকের এই পারে, মানে আমি যেখানে, এখানের সরকার নয়, এখানে যারা পারিবারিকভাবে খুব শক্তিশালী একটা অবস্থানে, তাদের, এবং তারাই একটা অংশের, আমি আরো বলতে পারি, জর্জ সরোসের ফান্ডিং এ সেখানে যারা অ্যাক্টিভ, তাদের কাজ হতে পারে এটা না, অস্বীকার করার তো উপায় নেই। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভূমিকম্পের মতন পৃথিবীর ইতিহাসে আমরা ঘেঁটে দেখতে পারি, এখনো পর্যন্ত আমার জানা ইতিহাসে, যে কোনো ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তি যার দেশে গেলে ফাঁসি হবে, সে আমি দেশে আসছি পারলে ঠেকাও অবস্থানে আমি শুনিনি। আমি ভুল করলে, আমি যদি মিথ্যা মানে আমি মিথ্যা নয়, আমার যদি ভুল তথ্য থাকে আপনারা আমাকে ইনবক্স করবেন, এখানে জানাবে, আমি শিখে নেব। সেই ব্যক্তিটিকে তারা ডক্টর ইউনূস এবং এই সরকারও বলছে উনি ভারতে পলাতক, উনাকে আমরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আমরা নিয়ে আসব। আরে আপনাদের বন্দি বিনিময় তো লাগছে না, ভদ্র মহিলা তো আসতে চাচ্ছেন, বাংলাদেশের সাংবিধানিক প্রধানমন্ত্রী উনি আসতে চাচ্ছেন, আপনারা একটা বিমান পাঠান, যে বিমানে আপনারা ওনাকে ওইখানে দিয়ে এসেছিলেন। পৃথিবীর ইতিহাসে সাহিত্য বলেন, ভাষাগতভাবে বলেন, আমরা যে কোনো শব্দ প্রয়োগ করি, টার্ম ব্যবহার করি, টার্মের একটা সংজ্ঞা থাকে। এই টার্মটার অর্থ কি, এই টার্মটার মিনিং কি?
পালিয়ে যাওয়া তো একটা টার্ম, তাই না? পালিয়ে যাওয়া, এটার তো একটা সংজ্ঞা থাকতে হবে, যেটা পালিয়ে যেতে যায় কারা, পালিয়ে কিভাবে যায়, কোনটাকে আমরা বলবো পালিয়ে যাওয়া আর কোনটাকে বলবো জোরপূর্বক আপনাকে কোনো স্থানে নিয়ে বলা যে ভাই আপনি এখানে এখন সিকিউরিটির জন্য আপনি থাকবেন, আপনাকে আমরা সিকিউরিটি দিতে পারবো না। ঠিক একই কারণে আমি বলছি যে তিনি যখন ডিক্লেয়ার করলেন যে আমি দেশে আসব, তাদের গদি নড়ে গেল, তারা সন্ত্রস্ত, সেটা একটা কারণ। তাকে অভিযোগ করা হলো যে উনি লন্ডন গিয়ে, এই চুপ্পু সাহেব লন্ডন গিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেছেন। ওনার কথা বলতে তো লন্ডন যাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, বাংলাদেশ থেকে হয়তো বা ওনার এটা ট্র্যাক করা যায়, কিন্তু লন্ডনে থাকলে ট্র্যাক করা যাবে না। এটা তো বাংলাদেশে কি, বাংলাদেশ কিন্তু শেখ হাসিনা এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে এই টেকনোলজি বাংলাদেশের আছে, থ্যাঙ্কস টু শেখ হাসিনা। এটা কিন্তু তারা লন্ডনে বসে থাকলেও করতে পারে। অতএব শেখ হাসিনার ডিক্লারেশনটা আওয়ামী লীগের যে তাদেরকে আটকাতে পারছে না, আওয়ামী লীগ এখন বাংলাদেশে অ্যাক্টিভলি কাজ করছে যদিও তারা আইনগতভাবে নিষিদ্ধ, সেইটাকে ঠেকানোর জন্য আমি মনে করি যে আপনার প্রশ্নটাই সেখানে একটা ভালো উত্তর তৈরি করে দিচ্ছে যে এই সার্জেই গৌর পৌঁছার আগে এই প্রেসিডেন্ট লিখিত জমা দেখ আর না দেখ, উনি যাতে প্রেসিডেন্ট হিসাবে সরাসরি এই কথাগুলো বলতে না পারেন। কারণ উনি একজন অ্যাম্বাসাডারের কাছে তো আর প্রেসিডেন্ট যাবেন না, প্রেসিডেন্টের অফিস অনুমোদন দিলে উনি যদি আসেন, চায়ের গল্পে যদি এই কথাটা বলে ফেলেন যেটা কালের কণ্ঠে বলছেন, তাহলে তো এটা হয়ে যায় সরাসরি সাক্ষী। এবং একজন আমেরিকান অ্যাম্বাসাডার, সে তো আমেরিকান সরকারের প্রতিনিধি, একদম রাষ্ট্রের প্রধানের প্রতিনিধি, অতএব এই সাক্ষী তো সরাসরি সাক্ষী। এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় কারণটা আমি একটু আগেই বলছি যে তারা কিন্তু ভুল করে না, তারা তাদের একেবারেই অনুগত মানুষকে প্রেসিডেন্টে রাখে, কারণ বিপদের সময় এই খুঁটিগুলো খুব ইম্পর্টেন্ট থাকে, যেটা বিএনপি বারবার প্রমাণ করেছে যে আমি বলবো যে আওয়ামী লীগ যেহেতু বিশ্বাস করে জনগণের উপর, যেহেতু আওয়ামী লীগ আস্থা রাখে জনগণের উপর এবং ভালো মানসিকতার উপর, আপনার মনে আছে বিচারপতি শাহাবুদ্দিনকে ওনারা ফিরিয়ে এনে প্রেসিডেন্ট করলেন। কিন্তু বুঝতে হবে রাজনীতি এক জিনিস আর অন্যটা অন্য জিনিস। হ্যাঁ, শাহাবুদ্দিন সাহেব বাংলাদেশের একজন খুব, আমি বলবো যাদেরকে আমরা প্রাতঃস্মরণীয় বিচারপতি হিসাবে মনে করব, তাদের একজন হতে পারেন। কিন্তু রাজনৈতিক যে সকল পোস্টগুলোতে মানুষগুলো, যেমন সেনাবাহিনী প্রধান, যেমন রাষ্ট্রপতি, এইসব বিষয়গুলো থাকতে হবে যাতে রাষ্ট্র পরিচালনায় যখন দুর্যোগ আসবে তারা যাতে তাদের মস্তিষ্ক ব্যবহার করে সঠিক পদক্ষেপ নিতে পারে। এবং সেইটা বিএনপি কি করে, সঠিক পদক্ষেপের চেয়ে তারা যাতে বিএনপির পক্ষে কাজ করে, সেই কাজটুকুর জন্য আমি মনে করি এটা কাজ। কিন্তু সামগ্রিকভাবে আপনার কথার সাথে আমি একমত। ধন্যবাদ। আমি শেষ করব এই আরেকটি ইনফরমেশন না, এক ধরনের ধারণাই বলতে পারেন, যে কেউ এই জিনিসটা আমাকে একটু বলেছেন। সেটা হলো যে এই 2 বছরের মধ্যে, মানে 2024-এর 5ই আগস্টের পরে মার্কিন তৎপরতা যতটা দৃশ্যমান হয়েছে এবং যেই স্রোত যেদিকে ছিল, অর্থাৎ খোলামেলা বললে যে ডক্টর ইউনূস কিংবা বিএনপি, জামাত অথবা এনসিপি, এই বলয়ের মধ্যে মার্কিন কর্মকর্তারা, দূতেরা, যারাই অ্যাম্বাসেডাররা, তারা ঘোরাফেরা করেছেন। ওই যে আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাজনৈতিক কর্মকর্তা, যিনি রাষ্ট্র অ্যাম্বাসির, তিনি গিয়ে মামুনুল হকের সঙ্গে দেখা করলেন। এই কাণ্ডকীর্তিগুলো করছেন, এনসিপির সাথে কয়েকদিন পর পর মিটিং করেন। কিন্তু এই প্রথম সার্জিও গোর আসার মধ্য দিয়ে ভিন্ন একটা, অর্থাৎ এই 2-2.5 বছরের স্রোতের ভিন্ন ধর্মী কোন একটা পূর্বাভাস অনেকে পাচ্ছেন, যেটা নতুন বাংলাদেশের রাজনীতি বা সরকার বা টোটাল এই 2 বছরের একটা ভিন্নতর পরিবেশ পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে গোড়ের এই জার্নিটা, এবং যেটা বিএনপি সরকারের জন্য তারা অনেকটা অস্বস্তির মনে করছে। এই কারণেই কি তারা আসলে বিভিন্ন ফাঁক ফোকর তৈরি করছে কিনা? একদম আপনার এই কথা দিয়ে শেষ করবো আমরা। হ্যাঁ, একদম। আমি এটা দীর্ঘ না করে এভাবে বলবো, আপনি যেভাবে বিশ্লেষণমূলক করে প্রশ্নের উত্থাপন করলেন, এটাই হলো মৌলিক বিষয়টা। কারণ আমরা জানি এনসিপির
যদি বলি পার্সেন্টেজ অনুসারে বোধহয় 0.001% ইয়েও নেই, সমর্থক নেই, কিন্তু এনসিপির সাথে আমাদের যুক্তরাষ্ট্রের এম্বাসির বড় বড় কর্তা ব্যক্তিরা প্রায় দেখা করেন। আমরা বুঝতে পারি, আমরা যারা বিশ্লেষণ করি তারা বুঝতে পারি। আপনি এই কথাটা বলছেন, জামাতের সাথে তারা দেখা করেন, আমরা এটা বুঝতে পারি কি কারণে, কারণ তাদের একটা দারুণ পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাটা আবারও আমি তুলে ধরি। সেই পরিকল্পনাটা ছিল বাংলাদেশে এই ধরনের জামাতকে দিয়ে একটা সরকার আনা, যেটা ইউনূস নিজেই সাপোর্ট করেছেন, সেই সরকারের মাধ্যমে আমেরিকার সাথে যে সকল চুক্তি একটা তো জানেন করা হয়েছে যেটা দেশ বিরোধী, সেই ধরনের বাংলাদেশ একটা একটা কলোনিয়াল দেশ হিসাবে থাকবে, কিন্তু সেটা বাধাগ্রস্ত হয় বিভিন্ন কারণে। আমি কয়েকটা তুলে ধরি, যেমন মাইকেল রুবিন, তিনি এখানে সরাসরি প্রেস ক্লাবে বলেছেন, নিজের লেখায় বলেছেন, নিজের গবেষণায় বলেছেন, এমনকি ক্যাপিটাল হিলের সেমিনারে পর্যন্ত বলেছেন যে বাংলাদেশের আমাদের সরকার, আমাদের যুক্তরাষ্ট্রের সরকার যেই রাজনৈতিক শক্তিটাকে ক্ষমতায় বসাতে চাচ্ছে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে, আমরা ভুলে গেলে চলবে না যে আমরা আরেকটা ইরান এফোর্ড করতে পারবো না ওই জায়গায়। আমরা কেন বুঝতে পারছি না যে এটা একটা সন্ত্রাসী দল, কারণ তারা 1971 সনে এই দেশে, যেই দেশে তারা এখন রাজনীতি করছে, ক্ষমতায় যাচ্ছে, বাবার সাথে যাচ্ছি শব্দটা এইভাবে বলছিল, যে তারা এই দেশের জন্মের বিরোধিতা করেছিল সশস্ত্র ভাবে, অক্সিলিয়ারি ফোর্স হিসাবে, পাকিস্তানি মিলিটারির অক্সিলিয়ারি ফোর্স হিসাবে। তারা একটি সশস্ত্র সংগঠন, এই সংগঠনকে বসালে আরেকটা ইরান হবে। ইরানকে আমরা যত সহজ মনে করেছি, এটা কিন্তু 2 বছর আগের কথা বলছি, 1 বছর আগের কথা বলছি, ইরানকে আমরা যত সহজ মনে করেছিলাম যে এটা যে কোনো সময় আমরা ইয়ে করে দিতে পারি, তা আমরা পারছি না, করতে পারছি না। ইরানকে 55 ইয়ার্স ধরে তারা ক্ষমতায়, একই তাদের লেয়ার, তাদের যে বিভিন্ন লেয়ারে তৈরি, যে এই চলে গেলে অমুকটা, সেই একই জিনিস তো বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা হলো এই রাজনৈতিক সরকার বা রেজিম চেঞ্জে, এবং তাদেরকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে তাদের কাছ থেকে কিন্তু আমরা আর ফিরিয়ে আনতে পারবো না এই দেশটাকে। এটা আরেকটি ইরান হিসাবে এখানে শক্তিশালী অবস্থান করবে। এটা একটা দিক। আরেকটা দিক এখানে দেখতে হবে যে আওয়ামী লীগের কার্যক্রম কি, যদিও তারা নিষিদ্ধ, কিন্তু গত নির্বাচনে, এটা বোধহয় আপনার একটা হোমওয়ার্ক হতে পারে, যে ইফ ইউ হ্যাভ টাইম, যে গত নির্বাচনে প্রতিটা জায়গায় যেখানে বিএনপি জয়লাভ করেছে, প্রতিটা এমপি কিন্তু আমার কাছে তথ্য অনুসারে তারা আওয়ামী লীগের ভোটারদের প্রতি, এমনকি স্থানীয় আওয়ামী লীগের নেতারা যারা স্থানীয়ভাবে থাকতে পারছেন না, তাদের কাছেও ফোন করে, ভাই তোমার ওই 10টা লোককে কিন্তু বলে দিতে হবে, ওই 15টা লোক, কারণ তাদের দুইজনের ভাষা এক ছিল। আজকে এতদিন পরে এটা বলাই যায়, তাদের ওই দুই নেতারই ভাষা এক ছিল, যে আমাদের দুইজনের কিন্তু জামাত ঠেকাতে হবে। হ্যাঁ, জামাত না ঠেকালে ওই ইরান আরেকটা এফোর্ড করতে পারবে না। অতএব আপনি, তারা অনেক এমপি মন্ত্রী, সাবেক এমপি মন্ত্রীর সাথেও তারা যোগাযোগ করেছে, কথা বলেছে, ভোট ব্যাংক তাদের পক্ষে কাজ করতে বলেছে, রিকোয়েস্ট করেছে, এগুলো পুরো এখন সরাসরি, একদম সরাসরি। অতএব আপনার কথাই যে হ্যাঁ, তারা, আমি যেটা এখনো পর্যন্ত ধারণাটা করতে পারছি, আপনি যেই 2 ধারায় বিশ্লেষণ করলেন, আমার ধারাতে আমি নিয়ে আসে সংক্ষেপে নিয়ে চিন্তা করি, সেটা হলো তারেক তার ক্ষমতাকে আরো কনসেন্ট্রেট করতে চাচ্ছেন, এবং এই জন্য সার্জে গড় যাওয়ার আগে ওনাকে সরিয়ে দিয়ে প্রমাণ করলেন যে আই ক্যান ডু ইট, আমার কাছে ক্ষমতাটা আমার কাছেই আছে। এবং এই যিনি নাম জানি কি, ওয়াকার সাহেবকে আরো দুর্বল করা হলো, এটা হলো আমার ধারণা, কারণ ওয়াকারের একটা সঙ্গী ছিল, দুইজনের উপর নির্ভরশীল ছিলেন, সেটা উনি আইসোলেট করলেন, এটা আমার ধারণা। কিন্তু সার্জেই গড় তথ্য নিয়ে যাচ্ছেন অন্যটা, বাংলাদেশের প্রতিটি উপজেলা পর্যন্ত আমেরিকান বিভিন্ন সংস্থা, এমনকি স্কুল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে ইউজ করে তথ্য সংগ্রহ করা হয়েছে, আওয়ামী লীগের শক্তি এখনো আছে কিনা, না এটা মাঠ পর্যায়ে ধ্বংস করে দেওয়া হয়েছে কিনা, এটা কি সম্ভব হয়েছে কিনা, এই ফাউন্ডেশন ভেঙে। তাদের তথ্য হলো যে 4 কোটি মানুষ সরাসরি ওদের ভোটার হিসাবে অবস্থান করছে, 4 কোটি অতএব তারা ভাবলো যে যেই সিগনেচার, যেই বিজনেস কন্ট্রাক্টটা আমরা করলাম,
এটা যদি আওয়ামী লীগে তাদের রাজনৈতিক শক্তি দিয়ে ফিরে আসে তাহলে তো প্রথমে সেই বাতিল করবে, কারণ ওনাদের লিডার তো আমাদের কথা জীবনেও শুনে নেই ওই অর্থে, তাদের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্বের অর্থে। অতএব সেখানে কিভাবে ওই যে যেটাকে আপনারা বলেন সমঝোতা, এই সমঝোতার কাজেই বোধহয় যা হচ্ছে এবং দিল্লিতে অনেক কিছু ঘটছে, এটাই আমার ধারণা। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক যারা তখন কথা শুনছিলেন, দস্তগীর জাহাঙ্গীর বলছিলেন যে ব্যাখ্যাটা আসলে অনেক ভাবে আসছে, কারণ এই যে রাষ্ট্রপতিকে সরিয়ে দেয়া, এটা যে কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি কিন্তু তারেক রহমান ঠিকই উপলব্ধি করতে পারছেন এবং পেরেছেন। আর সার্জিও বোর যে আসছেন, তিনি এসে এই প্রথম গত 2-2.5 বছরের মধ্যে, ইতিমধ্যে হয়তো অনেকে জেনেছেন, তিনি কিছু সাক্ষাৎ করবেন প্রকাশ্য বিভিন্ন অফিসিয়ালসদের সাথে, বিভিন্ন প্রতিনিধিদের সাথে, মিডিয়া কর্মীদের সাথে, আবার কিছু তিনি অপ্রকাশ্য ভাবেও তিনি কিছু তৎপরতা চালাবেন, এটি কিন্তু একাধিক সূত্রই বলেছে। এমনও হতে পারে এখন পর্যন্ত যতটুকু জানা যায় যে হয়তো আওয়ামী লীগের দেশে যারা আছেন এরকম পর্যায়ের কারোর সঙ্গে তিনি দেখা করে কথা বলতে পারেন। এমনকি আজকেও দেখলাম যে সাংবাদিকদের মধ্যে এমন কমপক্ষে একজন তার সঙ্গে দেখা করবেন, প্রতিনিধি দলে থাকবেন, যার বিরুদ্ধে মামলা আছে, হত্যা মামলাও আছে। ফলে সামনে গোর যখন আসবেন, অনেক কিছু আমাদের দেখার অপেক্ষায় থাকতে হবে। সবাই ভালো থাকবেন।